সম্প্রতি একটা খবর পাওয়া গেছে, আজকালের মধ্যেই বলছি, বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম তারা দাবি করছে যে পাকিস্তান, চীন এবং বাংলাদেশ এরা নাকি একসঙ্গে জোটবদ্ধ হয়ে একটা ত্রিস্তরীয় একটা জোট তৈরি করছে এবং সেক্ষেত্রে নাকি এদের অর্থনৈতিক, সামাজিক সব দিক থেকে নাকি এরা শক্তিশালী হবে। সত্যি এটা সম্ভব? মানে এটা একটা অর্থনৈতিক, সামাজিক ভাবে একটা কোঅপারেটিভ মাইন্ডসেট নিয়ে শুরু করছে, কিন্তু হবেটা কি করে? শোনো, আমাদের এই আবার আমি বলতে গেলে আবার তোমাকে কিছু কথা বলবো। এই যে ধরো তুমি একটা খুব বড় ক্লাব তৈরি করতে চাই, সোশ্যাল ক্লাব, গান বাজনা হবে, ভালো রবীন্দ্রনাথের জন্মদিন, কাজী নজরুলের মৃত্যুদিন এসব পালন হবে, তো বিভিন্ন লোক আসবে, ছবি আঁকবে, গান গাইবে, এসব হবে। তো সেইখানে তুমি যদি সেই ক্লাবটা ফর্ম করতে, তোমার হয়তো মানসিকতাটা হয়তো আছে যে বৃহত্তম একটা কালচারাল সোসাইটি আমি তৈরি করব। সেটা করতে তুমি যদি পাড়ার শ্রেষ্ঠ মাতালটাকে আনো, পাড়ার সবথেকে খারাপ গুন্ডাটাকে নিয়ে আসো, তাহলে 3 জন মেম্বার হবে, তুমি তারা 2 জন মিলে। কিন্তু ক্লাবটা কি হবে? ক্লাবটা তো ভয়ঙ্কর ক্লাবে একটা পরিণত হবে। সুতরাং একটা জিনিস জেনে রাখো, বাংলাদেশ, পাকিস্তান আগে নিজেরা তো ঠিক হতে হবে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূস কি বলছেন না বলছেন সেটা ভ্যালুটা পাচ্ছে কি করে? কারণ উনি তো একটা চাকরি করছেন, মানে হি ইজ নট দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। উনি বেসিক্যালি একটা নমিনেটেড বডির মাথায় বসে আছেন। সেম কাজ হচ্ছে মুনির কি বলছেন, কার বাড়ি থেকে কি মেনু বানিয়ে খাচ্ছেন, কে কাকে কি খেতে দিচ্ছে, এটা একটা বিরাট নিউজ। ওনাকে কেউ খেতে দিচ্ছে, আমি জানি পাকিস্তানের অধিকাংশ লোক ঠিকঠাক খেতে পায় না, সেখানে মুনির খাচ্ছে। এবার খাওয়া দাওয়াতে তো রিপ্রেজেন্টেশন হতে পারে না, মানে এরকম হতে পারে যে ইউনাইটেড নেশনসে আমাদের রিপ্রেজেন্টেটিভ পাঠানো হলো, তো আমরা কি করলাম, আমরা আমাদের দেশের একটা দারুণ প্রতিচ্ছবিকে পাঠালাম, সচিন তেন্ডুলকারকে পাঠালাম, বা আমাদের কোনো একটা শাহরুখ খানকে পাঠালাম, বা কাউকে পাঠালাম, সেটা হতে পারে, একটা প্রতিচ্ছবি হিসাবে গেল। কিন্তু এরকম তো হতে পারে না যে আমার গোটা ফ্যামিলির হয়ে একজন গিয়ে খেয়ে আসবে বিয়ে বাড়িতে, সেই সবার হয়ে খেয়ে নিল, এবার আমরা খুশি ভাই, আমাদেরও পেট ভরে গেল। তোমরা খেতে পাও না, তার জন্য মুনির খাচ্ছে, সেই মেনুটা সবাই শেয়ার করছে, দেখি মুনিরকে খাওয়াচ্ছে। এটা কোনো একটা সভ্য দেশের ডিপ্লোমেসি হতে পারে? তাদের একটা খাওয়াবার মেনু তারা অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পেলে দেখাচ্ছে যে আমাদের এই খেতে দিয়েছে। হোয়াট ডু ইউ এক্সপেক্ট? যে উনি বলবেন না খেতে দেবো না, কোণে বসিয়ে রাখো, দিনের সাথে জলমুড়ি দিয়ে দিও। আর এই দুজন এই যে চীনের ওপর যে এত ভরসা করছে, কি মনে হয় যে চীন আর্থিক দিক থেকে বা সামাজিক দিক থেকে এতটাই কি শক্তিশালী যে এই দুটো দেশকে তারা সাপোর্ট দিতে পারবে? বা ওভারঅল যদি চীনের আমরা অর্থনৈতিক দিকটা দেখি, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? চীনের কূটনীতি, চীনের ডিপ্লোমেসি, এই গোটা জিনিসটা চীন দুটো ওয়ার্ডে, প্রতিটা জিনিস যেটা বিশেষ করে মোবাইল ফোন বিক্রির সময় বিলে লিখে দেয়, এটা আমরা মন দিয়ে পড়ি না, তাই বুঝতে পারি না, সেটা হচ্ছে নো ওয়ারেন্টি। সে চীনা মাল কথাটা চলে গেল, নো ওয়ারেন্টি, কোনো গ্যারান্টি নেই, কোনো ওয়ারেন্টি কোনো ব্যাপারই নেই। মাল কালকেও খারাপ হয়ে যেতে পারে, মাল 2 বছরও চলতে পারে। এবার এটার কোনো গ্যারান্টি নেই, কোথা থেকে সেমিকন্ডাক্টর আসছে, কোথা থেকে হার্ডওয়্যার আসছে, কে কাকে কোথায় অ্যাসেম্বল করছে, করে কি মোবাইল বানাচ্ছে, ইউ নো নাথিং অ্যাবাউট দিস। পয়েন্টটা হচ্ছে একটা জিনিস জেনে রাখো, চায়নাকে তুমি ব্যবসায়িকভাবে ব্যবহার করতে পারবে, কিন্তু চায়নাকে বন্ধু হিসেবে যদি তুমি বিরাট লাফালাফি করো, কখন সেই তোমার গলায় ছুরি টেনে দেবে তুমি জানো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, চায়নাকে বন্ধু হিসাবে ব্যবহার করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে তোমাকে তো সেই লেভেলটায় উঠতে হবে। তুমি একটা ভিখারি, তুমি কাটোরা নিয়ে প্রতিটা রাস্তায়, মানে তুমি না, ডোন্ট টেক ইট ইন লিটল সেন্স, তুমি কাটোরা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াও, তুমি এসে বলছো ভাই আমার সাথে বিরাট রাহুল গান্ধীর বন্ধুত্ব আছে। আরে ভাই, রাহুল গান্ধী গান্ধী পরিবারের ছেলে, আর তুমি হচ্ছে কাটোরা নিয়ে ঘুরে বেড়াও, কি করে বন্ধুত্ব হলো? হ্যাঁ, বলবে আমার নাম রাহুল, ওর নাম রাহুল, তো আমাদের মধ্যে একটা বন্ধুত্ব। এটা হতে পারে না। দিস ক্যানট বি আ লজিক। একটা লজিক্যাল থাকো। পাকিস্তান একটা ডিপেন্ডেন্ট ইকোনমি, বাংলাদেশ একটা তো মানে ছেড়েই দেওয়ার কথাই বললাম না। তো এরা বলছে যে আমরা বিশাল কিছু করে ফেলবো চায়নাকে নিয়ে। আরে চায়না এমন একটা মানুষ, যা মানে রাষ্ট্র, সে তারা সবসময় নিজের ইন্টারেস্টটাকে এতটা প্রায়োরিটিস করে। দেখো, ডিপ্লোমেসিতে সবাই ইন্টারেস্ট প্রায়োরিটাইজ করে, কিন্তু চায়না এতটাই প্রায়োরিটিস করে যে সেই প্রায়োরিটাইজ করতে গিয়ে তার যারা নিজস্ব পার্টনার আছে তাদেরই হাওয়া করে দিতে পারে।
চায়নার কোনো গ্যারান্টি নেই। চায়না শ্রীলঙ্কাকে যেটা করেছে, চায়না কি শ্রীলঙ্কার সাথে শত্রু হিসেবে ঢুকেছিল, বন্ধু হিসেবে ঢুকেছিল। আজকের ডেটে শ্রীলঙ্কা হামাগুড়ি দিচ্ছে ইকোনমিতে, ভারতবর্ষ ছাড়া কেউ পাশে নেই। চায়না নেপালের সাথেও একই কাজ করতে গেছে, বাংলাদেশ পাকিস্তান তো শিশু। তাহলে একমাত্র সেক্ষেত্রে ভারত হচ্ছে সব দেশের কাছে নির্ভরযোগ্য জায়গা। অ্যাবসলিউটলি নির্ভরযোগ্য না হলে একটা দেশকে তার দেশের মন্ত্রীদের, তার দেশের যে কোনো চেয়ার হোল্ডারদের এত সম্মান দেয়? পৃথিবীর মানুষ কি জানে না? রিয়ালিটি জানে বলেই তো সম্মানটা দেয়, সম্মানটা পায় না। এই বিষয়টা একটু কি বলুন তো, এই যে সোভিয়েত ইউনিয়ন 2.0 কেন বলা হচ্ছে এই কথাটা? দেখো, সাধারণত ফার্স্ট পার্টে যখন হিরোর শক্তি একরকম থাকে, সেকেন্ড পার্টে যখন হিরো আসে তখন কিন্তু হিরো আরও পাওয়ারফুল হয়ে আসে। কোথাও গিয়ে একটা ছোট্ট ঘটনা যেটা রাশিয়ায় ঘটেছে সেখান থেকে আমি শুরু করছি। অ্যাকর্ডিং টু মেনি সোর্সেস ইন রাশিয়া মিডিয়া অনলি, মানে সোর্স মানে আমার পার্সোনাল সোর্স না, রাশিয়ান মিডিয়াম সোর্স, সেটা হচ্ছে সোভিয়েতের যারা পাসপোর্ট হোল্ডার তাদের একরকম ভাতা দেয় রাশিয়ান গভর্নমেন্ট, ঠিক আছে? সেই ভাতাটা ধরো তর্কের খাতিরে 100 টাকা। সেই ভাতাটা খুব ইদানিংকালে সেটা হয়ে গেছে প্রায় 400 টাকা। তো এই ভাতাটা 400 টাকা কেন হয়ে যাচ্ছে? কেন এদের রেকগনিশনটা বারংবার দেওয়ার চেষ্টা করছে রাশিয়া? কোথাও গিয়ে বিভিন্ন ইন্টারনাল এবং এক্সটার্নাল ইন্টেলিজেন্স সোর্সেস অনুযায়ী রাশিয়া এমন একটা আনডিভাইডেড সোভিয়েতকে আবার করে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছে, যে রিকনস্ট্রাকশনটা হয়তো তারা মনে করছে পৃথিবীর এন্টায়ার যে মানে কি বলবো শক্তির ব্যালেন্সটা সেটা চেঞ্জ করে দিতে পারে। আমাদের সেটা বুঝতে গেলে সবার আগে বুঝতে হবে পুতিনের প্রাক্তন কি বলবো ওনার ধর্মগুরুর কথা, ধর্মগুরু বা রাজনীতির গুরুর কথা, সেটা হচ্ছে বরিস ইয়েলসিন। বরিস ইয়েলসিন যখন ভেঙে গেছিল, রাশিয়া যখন সোভিয়েত ভেঙে যায়, বরিস ইয়েলসিন ওয়াজ দ্য লিডার যে প্রচণ্ড রকমভাবে মানসিক ধাক্কা খেয়েছিল, এবং এতটাই মানসিক ধাক্কা খেয়েছিল হি ড্র্যাঙ্ক টু ডেথ, মানে মদ খেতে খেতে মৃত্যু বরণ করেছিল। এটা জানে, এটা ইট ইজ ডকুমেন্টেড। সেই বরিস ইয়েলসিনের হাতে বিভিন্ন যারা মানুষ তৈরি হয়েছিল তাদের মধ্যে একজন কিন্তু এই ভ্লাদিমির পুতিন। এই পুতিনের যে মানসিকতা বা পুতিনকে যে প্রিন্সিপালের রাজনীতি করে, সবাই তো একটা দর্শন ভিত্তিক রাজনীতি করে, সেই পুতিনেরও নিজস্ব যে দর্শন ভিত্তিক রাজনীতি, সেই রাজনীতিও কোথাও গিয়ে একটা আনডিভাইডেড সোভিয়েতের কল্পনা করে। যেমন আমরা ওই কথায় বলি না অখণ্ড ভারত, ওরকমই ওরা আনডিভাইডেড সোভিয়েতের কথা ভাবে। সেখানে বহু এমন দেশ আছে যে দেশগুলো আজকের ডেটে দাঁড়িয়ে হয়তো রাশিয়ার সাথে অ্যালাইনমেন্টে আছে, আজকের ডেটে দাঁড়িয়ে অনেক দেশ আছে যারা রাশিয়ার সাথে নট ইন গুড অ্যালাইনমেন্ট আছে, আবার অনেক দেশ আছে অলরেডি অ্যালাইনড আছে। সো বিভিন্ন রকম যে কম্পোজিশন আছে, এই কম্পোজিশনকে যদি রিক্যালকুলেট করে আবার কাছে টেনে নেয়, এবং ধরুন এদের মধ্যে কমন কারেন্সি, এদের মধ্যে কমন ইকোনমিক করিডোর, কমন ট্রানজ্যাকশনাল করিডোর, কমন বিজনেস সিস্টেম করিডোরস, এইগুলো যদি শুরু করে দেয়, তাহলে কিন্তু একটা মডার্নাইজড কি বলবো সোভিয়েত 2.0 শুরু হয়ে যেতে পারে, মানে একটা রিক্রিয়েশন অফ সোভিয়েত।